আজকের ক্লাসে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কিভাবে একটা ওএমআর শিট ফিল আপ করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে ওএমআর শিটের পরীক্ষাতে যখন কোয়েশ্চেন্স আমাদের অজানা চলে আসে সেটা আমাদের পরীক্ষা দেওয়ার সময় আমাদের কোন সেই ট্রিক্সগুলো ইউজ করলে আমরা অজানা কোশ্চেনের আনসার লিখতে পারবো, সে বিষয়ে আমি ইন ডিটেলস অলরেডি আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টস আমাকে প্রশ্ন করে যে পড়া কিভাবে মনে রাখা যায়, পড়া কিভাবে আমরা মনে রাখবো। সত্যি কথা, আজকের যে যুগ চলছে, আজকের যে ওয়ার্ল্ড, আজকের ডেটে পড়াশুনো একটা ফ্যাশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যুগেও তো বাচ্চারা পড়াশুনো করবে, না হলে ভবিষ্যৎ কিংবা আগামীর পৃথিবী চলবে কিভাবে। তো সেই পড়া কিভাবে মনে রাখা যায় সে বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা লব্ধ কিছু এক্সপেরিয়েন্স কিংবা কিছু টিপস আমি আজকে আলোচনা করব বা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়া লগস এর আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে জানব যে আজকের দিনে পড়াশুনো কিভাবে আমরা মাথায় রাখব এবং সেটাকে কিভাবে আমরা আত্মস্থ করব দিনে দিনে প্র্যাকটিসের দ্বারা, সেই টিপস নিয়ে আমরা একটা ইন ডিটেল ডিসকাশন করার চেষ্টা করব। লেটস টেক এ লুক নাও। দেখো, আজকের যুগটা হচ্ছে রিলসের যুগ। রিলস বানানো, রিলস দেখা এবং রিলস কেন্দ্রিক, শর্টস কেন্দ্রিক আমাদের জীবন হয়ে উঠেছে। সকাল হলেই আমরা কোনো না কোনো কাজ হাতে নেওয়ার আগেই মোবাইলটা হাতে নিয়ে নেব। মোবাইলটা হাতে নিয়ে কিছু রিলস, কিছু শর্টস আমরা দেখব। এটা আমাদের একটা নেশা কিংবা একটা হ্যাবিটসের মধ্যে দাঁড়িয়েছে। তো এই যুগেও কিভাবে বাচ্চাদের মাইন্ডকে আমরা কনসেন্ট্রেট করাতে পারি কিংবা করতে পারি, সে বিষয়ে আমাদের কিছু হ্যাবিটসের মধ্য দিয়ে যেতে হবে, যাতে করে আমরা পড়াশুনোটাও সঙ্গে সঙ্গে করতে পারি বা সাইড বাই সাইড আমরা পড়াশুনোর পাশাপাশি আমরা আজকের দিনেও যেন এগিয়ে যেতে পারি, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই রিলস কিংবা এই যে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং আজকের দিনে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সেই ট্রেন্ডকে ফাঁকি দিয়ে কিংবা সেই ট্রেন্ড থেকে খানিকটা গতানুগতিক রাস্তা থেকে আমরা একটু আলাদা রাস্তায় গিয়ে আমরা কিভাবে নিজের জীবনকে আস্তে আস্তে করে প্রতিষ্ঠিত করতে যাব কিংবা করব, সে বিষয়ে আজকে আলোচনা করব। এই যে ট্রেন্ডের কথা বলছি, এই ট্রেন্ড শুধুমাত্র যে স্টুডেন্টসদের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। এই ট্রেন্ড চলে এসছে আজকের 8 থেকে 80 সবাইয়ের মধ্যে। আজকে আগেকার দিনে যেটা হতো কি, মানুষ বাগান করত, মানুষ অন্য কোনো কাজ করে, কোনো শীতের দিনে অন্য কোনো পিঠে পুলি বানানো থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত কাজ করে মানুষ তার টাইম পাস করত। কিন্তু এখন সবাই ইনডোর থাকতে চায়, সবাই কিনা একটা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকতে চায়। তো এর ফলে যে সমস্ত মানুষের মধ্যে যে সমস্ত খারাপ দিকগুলো চলে এসছে, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। তবুও আমরা চেষ্টা করব যে এগুলোকে বাদ দিয়েও কি করে নিজেদের মনকে সংযত রাখা যায়, নিজেদেরকে নিজেদের অ্যাকচুয়াল কাজে সারাদিন ব্যস্ত রাখা যায়, সে বিষয়ে একটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ওদিকে যাব না, আমরা একটুখানি চলে আসবো। দেখো যে আমরা সমস্ত সময় যদি আমরা এই সমস্ত করি, তাহলে আমরা পড়বো কখন? আমাদের পড়ার টাইমটা আমরা কখন বের করব? আমরা কিভাবে পড়ব কিংবা আমরা পড়া মনে রাখবো কিভাবে, সে বিষয়ে একটুখানি আলোকপাত করার চেষ্টা করব। আমরা যদি গোটা একটা দিনকে 24 আওয়ার্সকে
যে আমরা যদি একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরাও এই জীবনযাত্রায় উত্তীর্ণ হব। আমরা মোটামুটি এই 24 আওয়ার্সকে 5 ভাগে ভাগ করব বা 5 বেলাতে ভাগ করব। আমরা কি করব? প্রথমে সকালে, দ্যাট মিন্স 7টা থেকে আমাদের কি থাকে? টিউশন থাকে। দুপুরে কি থাকে? দুপুরে স্কুল থাকে। বিকেলে কি থাকে? বিকেলে হচ্ছে আবার টিউশন থাকে, কারোর খেলাধুলোর শখ থাকে, আউটডোর গেমসে যায়। নেক্সট সন্ধ্যায় কি হয়? সন্ধ্যায় কারো টিউশন থাকে বা কেউ নিজে একটুখানি পড়তে বসে। রাতে কি হয়? খাওয়ার পর একটু ফ্রি হয় সবাই, আর তারপরেই হচ্ছে কারোর ঘুম চলে আসে, কেউ বা পড়ে না, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে পড়াটা করবে কখন? একটা স্টুডেন্ট কখন পড়াশুনো করবে? সে তো সকাল 7টা থেকে একদম রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন শিডিউলে বিজি থাকে। তাহলে এই 7টা 10টা লাইফের মধ্যে, দ্যাট মিন্স আমরা যে সময়টা জেগে কাটাই, সেই সময়ের মধ্যে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়, ম্যান্ডেটারি যেগুলো। তাহলে আমরা পড়বো কখন, কিবা কিভাবে আমরা পড়াটা রেডি করব, সে বিষয়ে আমরা এবার একটুখানি দেখে নেব। দেখো, আমাদের মোটামুটি 7 থেকে 8খানা সাবজেক্ট রয়েছে। এই 7-8টা সাবজেক্টকে আমাদের পড়ে লিখে মুখস্থ করে পরীক্ষায় লিখে আসতে হয়। তো সেগুলোকে মানে আমাদেরকে তো জানতে হবে, বুঝতে হবে সেই টাইমটা আমরা কখন পাবো, তার একটা চক আউট আমি করেছি। তো তোমরা সেগুলো একটু খালি লক্ষ্য করো। দেখো, এই গোটা 24 আওয়ার্সকে একটা দিনের মধ্যে আমাদের 3টে টাইমকে আমি এখানে টার্গেট করেছি। নাম্বার 1-এ হচ্ছে সন্ধ্যাবেলা, যেটা কিনা সবার ক্ষেত্রে এই টাইমটা হচ্ছে কমন বা সবাই একটুখানি ফ্রি থাকতে পারে। নেক্সট হচ্ছে রাতে খাওয়ার পর, অ্যান্ড নেক্সট হচ্ছে ভোর রাতে। এই 3টে টাইমকে আমরা যদি ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের পড়াশুনোটাকে চালিয়ে যেতে পারবো এবং তাতে আমরা সাফল্য অবশ্যই অর্জন করব। আমরা এই রাতে খাওয়ার পর যদি মানে কারোর শরীর টানে কিংবা কারোর যদি অসুবিধা না থাকে, তো অবশ্যই সে এটা কাজে লাগাতে পারে। নেক্সট আমরা 3 নম্বরে চলে আসবো, যেটা হচ্ছে ভোর রাতে। আমরা 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে যেটা সুবিধা হবে সেই টাইমটাকে অবশ্যই আমরা কাজে লাগাবো। আর যার যেটা শ্যুট করবে আমরা সেটাকেই তাকে গ্রহণ করতে বলবো। তো রাতে খাওয়ার পর আমাদের কি হয়? আমরা পরিবেশ একদম নিশুতি থাকে, আমরা পড়াশুনো করতে পারবো এরকম একটা পরিবেশ আমাদের চারপাশে চলে আসে। বাইরের কোনো আওয়াজ, কোনো কোনো শব্দ কিংবা কোনো কিছু আমাদের তখন কানে আসে না, আমরা নিশ্চিন্তে পড়তে পারি। তো আমাদের যদি এখানে কারোর মানে অ্যাসিড কিংবা গ্যাস, কোনো শারীরিক প্রবলেম এরকম না থাকে, তো আমরা অবশ্যই রাতটাকে কাজে লাগাতে পারি। আমরা এখানে সুন্দর একটা ডায়েট মেনটেন করব। অবশ্যই রাতে পড়াশুনোর আগে আমাদেরকে হালকা খাবার খেতে হবে, যেটা কিনা আমাদের শরীরকে শ্যুট করবে এবং যা খেলে আমাদের ঘুম পাবে না, যে কারণে আমরা পড়াশুনোটা চালিয়ে যেতে পারবো। আর যদি আমরা এমন কোনো ভারী খাবার খেয়ে নিই, তাহলে আমাদের ঘুম চলে আসবে, আমরা তখন পড়াশুনো করতে পারবো না। তো আমরা এর জন্য হালকা খাবার, রুটি বা এরকম টাইপের খাবার বা মুড়ি অল্প স্বল্প খেয়ে আমরা পড়াশুনো করতে পারি। তো নেক্সট আমরা চলে আসবো যে আমাদের যদি শারীরিক প্রবলেম থাকে, তাহলে আমরা রাতটাকে আমরা কাজে লাগাবো না, আমরা ভোর রাতে চলে আসবো। অর্থাৎ ভোর রাতে রাতটাকে আমরা কাজে লাগাবো। আমরা তখন মানে ভোর একদম শান্ত, যোগী ঋষিরা ভোর থেকে ওঠেন, তারা ভোর থেকে সাধনা শুরু করেন। অ্যাকচুয়ালি পড়াশুনো মানেই তো একটা সাধনা। তো এই সাধনা করতে গেলে আমাদের মানে অত্যন্ত ভোর থেকে, ভোর 3:30 থেকে উঠতে হবে। উঠে আমাদের একটুখানি পড়াশুনোর জন্য রেডি হতে হবে। যখন রাত্রি অবসান হচ্ছে, ভোরের শুরু হচ্ছে, ব্রাহ্ম মুহূর্ত, এই মুহূর্তটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সময়ে আমরা যেটা পড়ব, যা পড়ব, সেটাই আমাদের মনে থেকে যাবে কিংবা মনে গেঁথে যাবে। তো আমরা এই সময়ে চেষ্টা করব যে সময়টাকে কোনো কিছু মুখস্থ করার কাজে লাগাবো। কারণ কি, এই সময়টা মুখস্থ করার জন্যে অত্যন্ত উপযুক্ত একটা সময়। যা পড়বে তাই মনে থাকবে। একটা কথা আছে, তোমরা হয়তো শুনে থাকবে যে ইয়ার্স এগো পিপল হু স্যাক্রিফাইসড দেয়ার ফ্যামিলি, ফুড,
laughter and other joys of life are called saints. Now they are called students. অর্থাৎ কিছু বছর আগে লোকজনেরা যারা বিসর্জন দিতেন কিংবা আত্মত্যাগ করতেন, তাদের পরিবার, খাওয়ার দাওয়ার, হাসি এবং জীবনের আরও অন্যান্য আনন্দকে তাদেরকে বলা হতো সেন্টস কিংবা সাধু বা সন্ত। কিন্তু আজকের দিনে তাদেরকে বলা হয় স্টুডেন্টস বা ছাত্রছাত্রী। তোমরা অবশ্যই এরকম একটা ট্যাগলাইন লিখে পড়ার রুমে সাঁটিয়ে দিতে পারো, যেটা তোমার সবসময় চোখে পড়বে, যেটা দেখে তুমি নিজেকে চার্জ আপ করতে পারবে। আর এর ফলে তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স দিনে দিনে গ্রো হতে শুরু করবে। এই ভোর রাত হলো পড়া মুখস্থ করার একদম উপযুক্ত সময়। আর হলিডে অ্যান্ড আদার কোনো ডেতে তোমরা অবশ্যই এই যে টাইমটা বললাম, এই টাইমটা বাদ দিয়ে দুপুরের টাইমে কিংবা কোনো অবসর সময়ে তোমরা প্র্যাকটিসের মধ্যে নিজেকে রাখবে। যা পড়লে সারা সপ্তাহ ধরে সেগুলোকে লিখে প্র্যাকটিস করতে হবে। না লিখলে কখনোই পারফেকশান আসে না। অবশ্যই লিখে প্র্যাকটিস করে তোমাকে আবার তোমার আসল যে নোটস রয়েছে কিংবা পড়া রয়েছে সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে তুমি নিজেকে কতটা কারেক্ট করতে পেরেছ, নিজেকে কতটা পারফেক্টের জায়গায় নিয়ে যেতে পেরেছ। সেগুলো নিয়ে একটুখানি হলিডের দিনে তোমাদেরকে দেখতে হবে। অর্থাৎ যা পড়বে তোমাদেরকে সেটাই লিখতে হবে। দ্বিতীয় ভাগের কথায় রয়েছে যে কল্য অভ্যাস করিব বলিয়া যাহা রাখিয়া দিবে তাহার কোনোদিন হইবে না। অর্থাৎ আজকের পড়া যদি আমরা কালকে করব বলে রেখে দিই, সেটা তাহলে আর কোনোদিন আমাদের হবে না। কালকে মনে হবে তারপরের দিন করব, তারপরের দিন মনে হবে আরও দুদিন পরে করব। তো এইগুলো আমাদেরকে ছাড়তে হবে। এই লেজিনেস কিংবা ল্যাথার্জিক মেন্টালিটি আমাদেরকে বর্জন করতে হবে। না হলে আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো না। একটা কথা মনে রাখবে, বিন্দু বিন্দু পানিতে সিন্ধু তৈরি হয়। একটু একটু পড়াশুনো করতে করতে আমরা একদিন শিক্ষিত মানুষ হয়ে উঠতে পারবো। একদিনে কেউ পণ্ডিত হয়ে যায় না, একদিনে কারোর সবার পড়া হয়ে যায় না। তোমরা ধীরে ধীরে আজকে এক পেজ, কালকে এক পেজ, কালকে এক পেজ করে পড়তে পড়তে একটা গোটা বই বছরের শেষে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। তো নিজেকে আমরা কিভাবে আবারও নতুন করে গড়ে তুলতে পারবো? আমাদের এখনও সব শেষ হয়ে যায়নি, এখনও আমাদের জীবন অনেকখানি বাকি রয়েছে। তো যারা ভাবছো যে আমাদের সব শেষ, আমরা তো আর কি করব, আমাদের তো আর কিছু হবে না, পড়াশুনো বন্ধ করে দেব, না, একদমই না। ভেঙে পড়ার কিছু নেই। হাল ছেড়ো না বন্ধু। আমাদেরকে নতুন করে গড়ে তুলতে হলে আমরা আবারও নতুন উদ্যমে লেগে পড়ব। এবং তার জন্য আমি বেশ কিছু পয়েন্টস রেডি করেছি। সেই পয়েন্টস অনুযায়ী যদি তোমরা নিজেকে আবারও গড়তে পারো, আবারও যদি নিজের ক্যারেক্টারকে বিল্ড আপ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা নতুন রেসের ঘোড়া হয়ে আবারও ছুটতে শুরু করবে। আমরা প্রথমেই যেটাকে নজর দেব সেটা হচ্ছে হাতের অক্ষর। আমাদেরকে হাতের অক্ষরটা ঠিক করতে হবে। কারণ আমরা যা লিখব যেন অন্য কেউ সেটা পড়তে পারে, পড়ে বুঝতে পারে। তো সেই হাতের অক্ষর যাদের খারাপ তাদেরকে বলবো অবশ্যই একটা সাদা খাতা তৈরি করবে। সেই সাদা খাতাতে প্রত্যেক দিন এক পেজ বাংলা, এক পেজ ইংরেজি তোমরা লেখার চেষ্টা করবে। সেটা কোনো খবরের কাগজ থেকে তোমরা কন্টেন্ট নিতে পারো, কোনো গল্পের বই থেকে তোমরা কন্টেন্ট নিতে পারো, কিংবা তোমাদের যা পড়া রয়েছে সেই পড়া থেকেও কিংবা সেই টেক্সট বই থেকেও তোমরা সেই কন্টেন্টটা নিতে পারো। সুন্দর করে গোটা গোটা করে লিখতে শুরু করবে। প্রথমের দিন লিখলে কি হলো, লাইন বেঁকে যাবে, লেখা কোনটা বড় কোনটা ছোট, কোনখানে স্পেস বেশি কোনখানে স্পেস কম, এরকম হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এরকম হবে। ঠিক এক সপ্তাহ পরে তোমরা এক সপ্তাহের আগের লেখার সঙ্গে এক সপ্তাহের পরের লেখা মিলিয়ে দেখবে কিছুটা হলেও পরিবর্তন অবশ্যই এসছে। তো এইভাবে নিজেকে প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে। এবং 1 মাস, 2 মাস, 3 মাস তোমরা এরকম করে দেখো, অবশ্যই একটা ফল তোমরা পাবেই পাবে। এটা আমি বিশ্বাস করি নিজেও, এবং তোমাদেরকে করতে বলছি যাতে তোমরা নিজেদেরকে হাতের অক্ষরের জায়গায় আবারও একটা উচ্চ শিখরে নিয়ে যেতে পারো। তো নেক্সট আমরা চলে আসব ম্যাথমেটিক্স কিংবা গণিতের ক্ষেত্রে, যেখানে সবার ভয় থাকে। যে গণিত করতে গেলে আমাদের একটা শরীরে ভয় চলে আসে। আমরা হয়তো গণিতের ক্লাস না করে পালিয়ে যাই,
কিংবা আমরা গণিতের ক্লাস করি না, কিংবা গণিতের বই বের করি না। তো এই গণিতের ভয় কাটাতে গেলে আমাদেরকে অবশ্যই গণিতের যে সমস্ত ফর্মুলাগুলো রয়েছে, যে সমস্ত সূত্র রয়েছে, সেই সূত্রগুলোকে তোমরা একটা আর্ট পেপারে লিখে বড় বড় করে বাই কিংবা ট্রাই কালার ইউজ করে তোমরা যেখানে শুয়ে থাকো, যেখানে সবসময় বসে থাকো, যে জায়গাটা তোমার সবসময় চোখের সামনে ভেসে ওঠে, সেই জায়গায় তোমরা লিখে একদম সাঁটিয়ে রাখো। এবার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওই জায়গাটা একবার চোখ বুলিয়ে নেবে, আবার রাত্রে ঠিক ঘুমোতে যাওয়ার সময় ওই জায়গাটা আবারও চোখ বুলিয়ে নেবে, যে প্রথম থেকে কি কি সূত্রগুলো রয়েছে, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র থেকে শুরু করে যা যা সূত্র হয়, যে সূত্রগুলো তোমার মনে থাকে না, যে সূত্রগুলো তোমার মন থেকে বেরিয়ে যায়, সেগুলো সুন্দর করে গোটা গোটা করে লিখে প্রত্যেক দিন লক্ষ্য করো। এবং অন্য সময়ে, অবসর সময়ে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং দেখো যে মিলিয়ে যে কোন জায়গাটায় তোমার ভুল হচ্ছে, সেই জায়গাটা কেন ভুল হচ্ছে তুমি তোমার স্যারের কাছে গিয়ে একটুখানি বুঝে নাও। এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের অঙ্ক প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমরা অবশ্যই জানো যে প্র্যাকটিস করলে তোমার মধ্যে একটা ক্ষুরোধার একটা ব্যাপার চলে আসে। কারণ কি, যত অঙ্ক প্র্যাকটিস করবে তত অঙ্ক করার একটা সময়ের মধ্যে একটা তোমার দেখবে বাড়া কমা তৈরি হবে। অর্থাৎ আগে যে অঙ্কটা করতে 10 মিনিট লাগতো, এখন সেই অঙ্কটা করতে আমার 8 মিনিট লাগছে। তো প্র্যাকটিস করতে করতে অঙ্কটাকে আমাদের আত্মস্থ করে নিতে হবে। এই রকম প্রশ্নমালা ওয়াইজ হলিডে কিংবা আদার্স কোনো ছুটির দিন ধরে তোমরা প্র্যাকটিস করতে থাকো, দেখবে ফল অবশ্যই হাতে নাতে তোমরা পাবে। এবার অঙ্কের অনেকগুলো ব্যাপার থাকে, জ্যামিতি থাকে, উপপাদ্য থাকে, সম্পাদ্য থাকে। তো প্রত্যেকটা উপপাদ্যের সাধারণ নির্বাচন এবং তার যে ছবি, সেটা অবশ্যই তোমরা প্রত্যেকটা পেজে একটা একটা করে উপপাদ্য লিখে রাখো, তার সাধারণ নির্বাচন এবং তার ছবি। এই রকম করে প্রত্যেকটা পেজে 10টা উপপাদ্য তোমাকে করতে হবে। তো 10টা পেজ তোমরা এইভাবে রেডি করে রাখো। প্রত্যেক দিন এই পেজগুলোকে উল্টানোর চেষ্টা করো, তার সাধারণ নির্বাচন কি এবং তার ছবিটা কী রকম আছে সেটা দেখতে থাকো। দেখতে 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 একদিন তুমি এই ছবি অনুযায়ী তোমরা প্রুভ করতে শুরু করবে। নেক্সট আমরা চলে আসবো সম্পাদ্যের জায়গায়। সম্পাদ্য তোমরা কিভাবে করবে? সম্পাদ্য তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গ্রাফ, এটাও প্র্যাকটিস করতে হবে। একদিনে গ্রাফ সম্পাদ্য কেউ শিখে যায় না, সপ্তাহে একদিন করে তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা এই জায়গাগুলো অবশ্যই তোমরা ভালো করতে পারবে। নেক্সট আমরা চলে আসবো বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে। বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে তোমরা কি করবে? সর্বপ্রথমে যেটা করতে হবে, তোমাদের গ্রামাটিক্যাল রুলসগুলোকে আগে আত্মস্থ করতে হবে। গ্রামাটিক্যাল রুলসগুলো যদি না শেখো, না যদি তোমার মাথায় থাকে, তাহলে কিচ্ছুটি লাভ হবে না। কারণ যা খাতায় থাকছে তা অবশ্যই মাথায় থাকতে হবে, না হলে লাভ কিছু হবে না। কারণ কি, তোমরা যদি একটা সন্ধি বিচ্ছেদের নিয়ম না শেখো, তাহলে তোমরা একটা সন্ধি বিচ্ছেদ করতে পারবে না, কিংবা একটা প্রত্যয়, কিংবা একটা সমাস, কিংবা একটা যে কোনো বাংলার গ্রামারের রুলস হতে পারে, নিয়ম হতে পারে। তো সেগুলোকে তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। নেক্সট তোমরা চেষ্টা করো যে কিভাবে এই নিয়মগুলোকে বুঝতে পারা যায়, কিংবা বুঝতে হবে তোমাদেরকে স্যারের কাছে গিয়ে। বাংলার স্যার তোমাদেরকে আরও ভালো করে গাইড করে দিতে পারবেন। নিয়ম কানুনগুলো আগে মাথায় রাখলে তোমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গল্পের বই, সিলেবাসের বহির্ভূত যে সমস্ত গল্পের বই রয়েছে সেগুলো তোমরা একটু একটু করে পড়তে পারো, যেটা কিনা তোমাদেরকে সাহায্য করবে একটা মানে অনেকক্ষণ ধরে বসে পড়ার একটা অভ্যাস তোমার মধ্যে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা বাইরের নলেজ তৈরি হবে, যেই নলেজ থেকে তুমি যখন কোনো আলাদা কোনো রাইটিং স্কিল লিখতে যাবে, তখন সেই নলেজ তোমার কাজে লাগবে। অনেক ভাষা শিখতে পারবে, সেই ভাষা থেকে তুমি যখন পরীক্ষার খাতায় লিখতে যাচ্ছ, নতুন নতুন প্রাঞ্জল ভাষা তুমি ব্যবহার করতে পারবে এবং তোমার উত্তরপত্র অন্যের উত্তরপত্রের সঙ্গে একটা ডিফারেন্স অবশ্যই তৈরি করে দেবে। এইভাবে আমরা ইংরেজিটাকেও কমপ্লিট করব। ইংরেজি গ্রামার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যত রকমের গ্রামার এবং হয়, তার রুলস হয়, তোমরা অবশ্যই সেটা প্র্যাকটিস করতে পারো। আর এর জন্য আমার ইংলিশ
টেক্সট অ্যানালিস্ট বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সেখানে ভিজিট করতে পারো, দেখতে পারো। প্রত্যেকটা টেক্সট এবং গ্রামার সুন্দর করে তৈরি করা রয়েছে, সেটা ফলো করলে তোমরা অবশ্যই অনেকখানি এগিয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফি একটা বেশ দারুণ সাবজেক্ট, যেখানে আমাদের পৃথিবীর সঙ্গে সম্পর্কিত। এই সাবজেক্টে তোমরা অবশ্যই ম্যাপের সঙ্গে পরিচিত হবে। তোমরা সবসময় ছোটোবেলা থেকে চেষ্টা করো যে ইন্ডিয়ার ম্যাপ এবং ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ছোট থেকে আঁকার। যেই ম্যাপ কিন্তু একদিন তোমাকে বড় ক্লাসে রেফারেন্স দিতে সাহায্য করবে। কোন জায়গায় কোন জেলা রয়েছে, কিংবা কোন বাঁকে কোন হ্রদ রয়েছে, কিংবা কোন ইন্ডিয়ার কোন জায়গাটা দিল্লি, কোন জায়গাটা কলকাতা, কোন জায়গাটা রাজস্থান, কোন জায়গাটা গুজরাট। তোমরা এই জায়গাগুলোকে মানে পয়েন্টিং করতে শেখো, যেটা কিনা আগামী দিনে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কাজে লাগবে। কোথায় কচ্ছের রন, কোথায় চিল্কা হ্রদ, কোথায় আমাদের পাকিস্তানের বর্ডার রয়েছে, কিংবা কোথায় চীনের বর্ডার রয়েছে, কোথায় কাশ্মীর। এগুলো তোমরা ধীরে ধীরে প্র্যাকটিস করতে শেখো। একদিনে কোনো কিছু সম্ভব নয়, একদিনে কেউ পণ্ডিত হতে পারে না। দিনে দিনে ডে বাই ডে একটা প্র্যাকটিসের দ্বারা তোমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এবং এই জিওগ্রাফি পড়তে গেলে তোমরা লক্ষ্য করবে বৃষ্টিপাত কিভাবে হয়, কিংবা শিলার যে সমস্ত মোচন বা যে সমস্ত পাহাড় পর্বতের ছবি কিংবা নদীর ছবি তোমরা প্র্যাকটিস করবে। যখন ভূগোলে কোনো উত্তর লিখতে যাবে পরীক্ষার খাতায়, বাম দিকে একটা করে ছবি দিয়ে যাবে, ডান দিক থেকে লিখে বেরিয়ে যাবে। একদম খাতা হবে ছবির মতো, যে খাতা দেখলে যে কোনো পরীক্ষক তোমার খাতাতে মুগ্ধ হয়ে যাবে, আর তাতেই কিনা তোমার মার্কস অবশ্যই বাড়তে থাকবে। নেক্সট আমরা চলে আসবো হিস্ট্রির ক্ষেত্রে। দেখো, হিস্ট্রি আয়ত্ত করতে গেলে তোমাকে আগে সাল আয়ত্ত করতে হবে। দ্যাট মিন্স প্রথম পানিপথের যুদ্ধ 1526, এরকম করে প্রত্যেকটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরকম করে প্রত্যেকটা ঘটনা কিংবা ঘটনা প্রবাহের সাল তোমাদেরকে, মানে যেটাকে বলে ক্রোনোলজি, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, যাতে করে এই সালগুলো তোমার উত্তর লিখতে গেলে তোমাকে অনেক বেশি এখানে সাহায্য করবে, তোমার উত্তরকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করে তুলবে। এবং আমাদেরকে যেটা করতে হবে, যে সমস্ত বংশগুলো আমরা পড়ে এসেছি, যেমন পাল বংশ, সেন বংশ, চোল বংশ, কিংবা মোগল বংশ, হুন, শক, পাঠান, এদের একটা ফ্যামিলি ট্রি, প্রত্যেকটা আলাদা আলাদা বংশের জন্য একটা আলাদা আলাদা ট্রি তোমরা বানিয়ে রাখবে। যেমন করে আমরা জানি, তোমরা অবশ্যই এর জন্য হিস্ট্রি স্যারের কাছ থেকে সাহায্য নিতে পারো। তোমরা লক্ষ্য করবে যে আমরা মুঘল সাম্রাজ্যকে মনে রাখতে গেলে আমরা কি করেছি, একটা সূত্র শিখেছি যে বাবার হলো আবার জ্বর, সারাইলো ঔষধে। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটার প্রত্যেকটা সম্রাটের নামকে নিয়ে তৈরি করা হয়েছে। তাহলে বাবার বলতে বাবর, হলো হচ্ছে হুমায়ুন, আবার হচ্ছে আকবর, জ্বর হচ্ছে জাহাঙ্গীর, সারাইলো শাহ হচ্ছে শাহজাহান, ঔষধে হচ্ছে ঔরঙ্গজেব। তো এই রকম করে প্রত্যেকটা ট্রিক্স তোমরা একটুখানি হিস্ট্রি স্যারের সঙ্গে ডিসকাশন করো, কিভাবে মনে রাখা যায়, কার পরে কোন রাজা হয়েছিল, তারপরে কোন রাজা হয়েছিল, কোন রাজায় সভাকবি কে ছিলেন, তিনি সেখানে তার সভায় কি কি চর্চা হতো। তো এই বিষয়গুলোকে নিয়ে একটা তোমরা স্কেচ প্রত্যেকটা খাতার পেজে রেডি করে রাখো, যাতে করে পরীক্ষার আগে তোমরা গোটা বই পড়ার সময় পাবে না, খালি ওই স্কেচগুলো দেখে তোমরা বেরিয়ে চলে যেতে পারো, আর যেগুলো কিনা তোমাকে সাহায্য করবে তোমার উত্তর লেখার সময়। নেক্সট আমরা চলে আসবো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। ফিজিক্যাল সায়েন্স একটা বেশ মানে দারুণ একটা সাবজেক্ট, যেখানে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত সারাদিন যে আমরা কত কেমিস্ট্রি কত ফিজিক্স করে কিংবা দেখে চলেছি তার কোনো ইয়ত্তা নেই। আমরা এই ফিজিক্যাল সায়েন্সকে রপ্ত করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে ফিজিক্যাল সায়েন্সের যে সংকেতগুলো রয়েছে, চিহ্নগুলো রয়েছে, যোজ্যতাগুলো রয়েছে, কিংবা পিরিয়ডিক টেবিল রয়েছে, সেগুলোকে আমরা সেই আর্ট পেপারে লিখে সুন্দর করে টাঙিয়ে রাখবো আমার রুমের, পড়ার রুমের, কিংবা কোনো জায়গায় যেখানে আমার চোখ পড়বে বেশি, সেখানে টাঙিয়ে রাখবো। প্রত্যেক দিন সেগুলোর সঙ্গে পরিচিত হতে শুরু করব। আমরা অবশ্যই এই ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আমাদের ডেফিনেশান খুব কার্যকরী হয়। ডেফিনেশান প্রচুর পরীক্ষায় পড়ে।
কিংবা যে সমস্ত রিয়াকশন পরীক্ষায় পড়ে, কিংবা যে কোনো গ্যাস কিংবা অ্যাসিড প্রস্তুতিকরণের যে সমস্ত প্রক্রিয়াগুলো পরীক্ষায় পড়ে, তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকো। ছবি এঁকে কিভাবে একটা H2SO4 অ্যাসিড প্রস্তুত করা হয়, কিভাবে HNO3 তৈরি করা হয়, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে ছবি এঁকে নিজেকে রেডি করতে হবে, যাতে করে ফিজিক্যাল সায়েন্সে আমাদের আর কোনো ভীতি না থাকে। আমরা লক্ষ্য করব এখানে যে ডেফিনেশানগুলো যেন ওয়ার্ড টু ওয়ার্ড আমরা মুখস্থ রাখতে পারি। এই ডেফিনেশান প্রচুর পরীক্ষায় পড়ে, একটা পরীক্ষাতে অন্তত 3-4-5টা ডেফিনেশান পড়ে, তাদের বৈশিষ্ট্য পড়ে, সেগুলোর ফাংশনস কিংবা কার্যকরী ভূমিকা কী থাকে সেগুলো পরীক্ষায় পড়ে। তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আরও কিভাবে বেটার করা যায় সেই বিষয়ে আমরা সাবজেক্ট টিচারের সঙ্গে অবশ্যই কনসালটেশন করব, যার ফলে আমরা নিজেকে ওই সাবজেক্ট থেকে আরও বেশি করে উন্নত করতে পারি। এবং আমরা এই ফিজিক্যাল সায়েন্স যে কতখানি মানে একটা চিত্তাকর্ষক একটা ব্যাপার, তোমরা যত বড় হবে তত এগুলো ঘাঁটতে শুরু করবে। এর আবার অনেকগুলো ভাগ রয়েছে, কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রির আবার অর্গানিক, ইনঅর্গানিক, এরকম অনেক ভাগ রয়েছে। তো সেগুলো নিয়ে তোমরা যত জানবে তত এই জগৎ সম্বন্ধে তোমাদের জানার কোনো আর শেষ থাকবে না। তোমরা অবশ্যই এই ফিজিক্যাল সায়েন্স নিয়ে এগিয়ে যেতে পারবে। নেক্সট আমরা চলে আসবো লাইফ সায়েন্সের বিষয়ে। লাইফ সায়েন্স একটা দারুণ আমাদের মানে দৈনন্দিন জীবনের একটা বিজ্ঞান, যেটা পড়তে কেউ কখনো বোরিং ফিল করে না। অত্যন্ত চূড়ান্ত একটা সাবজেক্ট, তোমরা অবশ্যই জানো। এই লাইফ সায়েন্সের ক্ষেত্রেও একই নিয়ম, অবশ্যই ডেফিনেশান, ফিচার্স এবং তার ছবি তোমরা প্র্যাকটিস করে রাখবে। হতে পারে কোনো নিউরনের ছবি, কোনো মূলত্রাণ কিংবা জাইলেম, ফ্লোয়েম, এই সমস্ত যে সমস্ত টিস্যুগুলো রয়েছে, কিংবা যত রকমের ছবি হয় তোমরা অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করে রাখবে, যাতে করে পরীক্ষায় একটা উত্তর লিখতে গেলে তোমরা অবশ্যই বাম দিকে একটা ছবি দিতে পারবে। এবং সেই ছবিটা অবশ্যই পেন্সিলে সুন্দর করে এঁকে যদি প্র্যাকটিস করে রাখো তাহলে তোমরা পরীক্ষার খাতায় ঘেঁটে ফেলবে, সেখানে মানে কাগজ নষ্ট হয়ে যাবে, সময় চলে যাবে, এই ব্যাপারগুলো তৈরি হবে। তো এই লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই ছবিকে গুরুত্ব দেবে, সঙ্গে সঙ্গে ডেফিনেশান, সঙ্গে সঙ্গে তার এক্সাম্পলসে তোমরা নজর রাখবে। অবশ্যই লাইফ সায়েন্স পড়তে গেলে তোমরা যে সমস্ত সায়েন্টিফিক নেমসগুলো রয়েছে তোমরা অবশ্যই, যেমন ধরো ধানের সায়েন্টিফিক নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, কিংবা মানুষের হোমোস্যাপিয়েন্স সেপিয়েন্স, কিংবা হচ্ছে ধরো কুনো ব্যাঙের বুফো মেলানোস্টিকটাস, কিংবা সাপের ক্ষেত্রে নেজা। তো এই ধরনের যত রকমের সায়েন্টিফিক নেমস হয় তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে রাখবে, মুখস্থ করে রাখবে, এবং সেগুলোর সম্বন্ধে যখন লিখতে বলবে তোমরা অবশ্যই একটা রেফারেন্স সেখানে অ্যাড করতে পারবে। তো এইভাবে তোমাদেরকে লাইফ সায়েন্সটাকে করায়ত্ত করতে হবে। এবং তোমরা অবশ্যই এই 7-8টা সাবজেক্টের মধ্যে এইভাবে যদি নিজেকে রুটিনের মধ্যে কিংবা একটা সার্কেলের মধ্যে কিংবা প্র্যাকটিসের মধ্যে তোমরা নিজেকে নিয়োজিত করতে পারো বা নিজেকে এনগেজ রাখতে পারো, তো অবশ্যই তোমাদের প্রত্যেকটা পরীক্ষাও ভালো হবে, তোমরা প্রত্যেকটা সাবজেক্টে অনেক বেশি বেশি করে মার্কস ক্যারি করতে পারবে। তোমাদের এখানে একটা বিষয় একটু জানানো অবশ্যই দরকার রয়েছে। যারা ভেঙে পড়ছো, তো তাদের ক্ষেত্রে আমরা বলতেই পারি যে জীবনে যারাই বড় হয়েছেন তারাই যে ছোটোবেলা থেকে সমস্ত কিছু পেয়ে বড় হয়েছেন তা কিন্তু নয়। অনেকের জীবন অনেক কিছুই ছিল না, সব পেলে আমাদের নষ্ট জীবন, অর্থাৎ সব যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কোনো কিছু পাওয়ার বাসনা থাকবে না, বা কোনো কিছু পেতে আমাদেরকে সেই পরিশ্রমটা করার মতো সেই অনুপ্রেরণা আমাদের মনে আসবে না। অর্থাৎ আমাদের জীবনে আমরা যা কিছু পেয়েছি সেটাকেই আমরা ভাগ্যবান ভেবে আমরা এগিয়ে যেতে হবে আমাদেরকে, আমরা এগিয়ে যাব অবশ্যই। তো এইভাবে তোমরা অবশ্যই লক্ষ্য করবে এপিজে আব্দুল কালামের কথা তোমরা জানো, যে কালাম সাহেব ছোটোবেলা থেকে মানে কতখানি কষ্ট করে পড়াশুনো করেছেন, সেটা আমরা না পড়লে তার জীবন কাহিনী বুঝতে পারবো না। তার বাবা কতখানি মানে একজন মানে সাপোর্টিং ছিলেন তাকে, বা তার বাবা তাকে কিভাবে একটা ধর্মীয় চিন্তা ভাবনার মধ্য দিয়ে বড় করেছেন, তিনি কত সুন্দরভাবে নিজেকে ছোটোবেলা থেকে মাউল্ড করেছেন,
যে যে কারণে তিনি এত বড় একজন সায়েন্টিস্ট হতে পেরেছিলেন, যাকে আমরা মিসাইল ম্যান হিসেবে চিনি। আমরা অবশ্যই লক্ষ্য করব বিদ্যাসাগরের ক্ষেত্রে। বিদ্যাসাগর ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান একজন। তিনি পড়াশুনোর মতো একটা আলো পর্যন্ত পেতেন না। তো সেইগুলো তো অভাব আজকের দিনে আমাদের জীবনে নেই। তো আমরা সেহেতু তিনি যেভাবে কষ্ট করে মাইলস্টোন দেখে দেখে সৎকিয়া কিংবা মানে 1 2 3 শিখেছেন, তো সেগুলো অবশ্যই আমাদের কাছে একটা অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন, যে জীবন যেহেতু একবার পেয়েছিস, এই জীবনে একবার দাগ কেটে যা। অর্থাৎ আমাদেরকে এমন কিছু সুকর্ম আমাদের করে যেতে হবে, যেটা অবশ্যই আমাদের জীবনকে মানে অত্যন্ত একটা ভালো দিকে নিয়ে যাবে। আমরা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির লাইফ অ্যান্ড ওয়ার্কস কিংবা তাদের জীবন কাহিনী পড়তে পারি। তাদের জীবন কাহিনী পড়ে আমরা নিজেকে উদ্বুদ্ধ করতে পারি, আমাদের মধ্যে অনুপ্রেরণা অবশ্যই নিয়ে আসতে পারি, যাতে করে আমরাও তাদের মতো করে একটা মহান এবং বড় জায়গায় যেতে পারি। সেই বিষয়ে আমাদেরকে অহরহ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ছোটবেলায় সব চাওয়া সবার হয়তো পূরণ হয় না, কিন্তু আমাদেরকে সেই সংগ্রামটা চালিয়ে যেতে হবে, যাতে করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছে শখ পূরণ করতে পারি। আমাদেরকে সংগ্রামের মধ্য দিয়ে বড় হতে হলে আমাদেরকে অবশ্যই মানে বাস্তবের সঙ্গে আমাদেরকে পা মিলিয়ে চলতে হবে। আমরা নিজেকে এত সুন্দরভাবে গড়ে তুলব, নিজের ক্যারেক্টারকে এত সুন্দরভাবে তৈরি করব, যাতে করে আমরা সুন্দর করে নিজের তথা পাশের ব্যক্তির মধ্যে একটা প্রভাব ফেলতে পারি, আর যেটা কিনা আমাদেরকে একটা উচ্চ মাত্রায় একটা গ্রেটার হাইটসে নিয়ে যেতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব সংগ্রামের মধ্য দিয়ে সমস্ত কিছুকে পেতে এবং জয় করতে। আমরা কোনো কিছু তৈরি করা কোনো কিছু সব কিছু যে পেয়ে যাব, তা সেটা আমরা অবশ্যই আশা করব না। আমরা নিশ্চয়ই নিজেকে এইভাবে দিনে দিনে যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে আমরা অবশ্যই আগামী দিনে একটা নতুন শিখরে কিংবা নতুন চূড়ায় নিজেকে নিয়ে যেতে পারবো। আর এই সমস্ত কিছু করতে গেলে তোমাকে অবশ্যই কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে লাইফ থেকে। সব কিছু আঁকড়ে ধরলে সবটা কোনোদিন একসঙ্গে গ্রো করে না বা হয় না। আমাদের অবশ্যই অনেক কিছু জিনিস আমাদের এই ছাত্র জীবনের কিছু শখ আহ্লাদ আমাদেরকে ত্যাগ করতে হবে, যাতে করে আমরা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে পারি। আমরা যদি এখন সবটা মেনটেন করতে চাই, সবসময় বন্ধু সংসর্গে আমরা থাকতে চাই, আড্ডা তামাশা, এখানে ঘোরা সেখানে ঘোরা, এইসব যদি আমরা সবটা মেনটেন করতে চাই, তাহলে আমরা পড়াশুনো কখনোই করতে পারবো না। আমাদেরকে কিছু জিনিসের ত্যাগ করতে হবে, না হলে আমরা কখনোই নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না। একটা কথা অবশ্যই মনে রাখবে, যে আজকে নয় কালকে শুরু করব, কাল নয় পরশু দিন শুরু করব, এরকম কখনোই করবে না। শুরু করতে হলে এখন থেকেই শুরু করতে হবে, এবং লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। বর্তমান মুহূর্তে তোমাদেরকে সবসময় বাঁচতে হবে। অর্থাৎ জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। সবসময় মনে রাখবে যে লক্ষ্য থাকলে কখনোই মোটিভেশনের প্রয়োজন হয় না কিংবা দরকার হয় না। অবশ্যই তোমরা নতুন করে নিজেকে আবারও জাগিয়ে তোলো, নিজেকে আবারও সুন্দর করে গড়ে তোলো, এটাই চাই এবং এটাই আশা করি। আমার এই ডিসকাশন যদি তোমাদের কাজে লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। পরের ক্লাসে অবশ্যই আরও কোনো একটা নতুন মোটিভেশনাল থটস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।